কল্পনা করুন একদিন আপনার ভাই হঠাৎ করে অপহরণ হয়ে গেল। 19 দিন পর সে আবার ফিরে এলো, কিন্তু কিছু একটা ঠিক নেই। তার আচরণ বদলে গেছে, সে আগের মতো নেই। আর সবচেয়ে ভয়ের বিষয় হলো আপনার নিজের পরিবারও যেন কিছু একটা লুকিয়ে রাখছে। প্রতিদিন রাত হলে বাড়ির উপরের তলা থেকে অদ্ভুত শব্দ শোনা যায়, কিন্তু সেখানে যেতে সবাই আপনাকে নিষেধ করে। শুরুতে আপনি ভাববেন এটা হয়তো কেবল কাকতালীয় ঘটনা, কিন্তু ধীরে ধীরে আপনি এমন কিছু সত্যের মুখোমুখি হবেন যা আপনার পুরো জীবনটাই মিথ্যা বলে প্রমাণ করতে পারে। আজকের গল্পটি এমন একজন যুবকের যে নিজের পরিবার সম্পর্কে সত্য জানতে গিয়ে আবিষ্কার করে এক ভয়ঙ্কর রহস্য, আর সেই রহস্য জানার পর তার জীবনে আর কিছুই আগের মতো থাকে না। চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই মুভি এক্সপ্লেনেশন। গল্পের শুরু 1997 সালে। একটি গাড়ির ভেতর ধীরে ধীরে চোখ খোলে জিন। তার সঙ্গে আছে তার মা, বাবা এবং বড় ভাই ইউসুফ। তারা সবাই মিলে নতুন একটা বাড়িতে উঠতে যাচ্ছে। বাড়ির সামনে পৌঁছানোর পর জিনের হঠাৎ অদ্ভুত একটা অনুভূতি হয়। বাড়িটা তার খুব চেনা মনে হয়, অথচ সে নিশ্চিত এর আগে কখনো সে এখানে আসেনি। তবুও মনে হয় বাড়িটার প্রতিটি কোণ যেন সে আগে কোথাও দেখেছে, কিন্তু কেন এমন মনে হচ্ছে তার কোনো উত্তর সে খুঁজে পায় না। এরপর আমরা জানতে পারি জিনের বড় ভাই ইউসুফ পরিবারের সবার গর্ব। পড়াশোনায় সে সবসময় ভালো ছিল, পাশাপাশি খেলাধুলাতেও বেশ দক্ষ। সব মিলিয়ে ইউসুফের জীবন প্রায় নিখুঁতই বলা যায়। অন্যদিকে জিন ছিল একেবারেই সাধারণ একজন ছেলে। মানসিক সমস্যার কারণে তাকে নিয়মিত ওষুধ খেতে হতো। নিজের জীবনে তেমন কোনো বড় অর্জন না থাকলেও সে তার বড় ভাইকে নিয়ে ভীষণ গর্ব করত। তবে 1 বছর আগে একটি গাড়ি দুর্ঘটনা ইউসুফের জীবন বদলে দেয়। দুর্ঘটনায় তার পা গুরুতরভাবে আহত হয়। নতুন বাড়িতে আসার পর তারা আরেকটি সমস্যার কথা জানতে পারে। যে ছোট ঘরে ইউসুফের থাকার কথা ছিল সেটি এখনো খালি হয়নি, তাই আপাতত 2 ভাইকে একই ঘরেই থাকতে হবে। তখন তাদের কাছে বিষয়টা খুবই স্বাভাবিক মনে হয়েছিল, কিন্তু তারা জানতো না এই বাড়িতে তাদের জন্য এমন কিছু অপেক্ষা করছিল যা খুব শীঘ্রই তাদের জীবনের সবচেয়ে বড় রহস্যে পরিণত হতে চলেছে। সেই রাতেই ডিনারের সময় জিন উপরের ছোট ঘর থেকে অদ্ভুত কিছু শব্দ শুনতে পায়। মনে হয় কেউ যেন হাঁটছে, আবার কখনো মনে হয় ভারী কিছু একটা টেনে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয়, পরিবারের অন্য কেউ সেই শব্দ শুনতে পায় না। সবাই এটাকে জিনের ভুল শোনা বলে এড়িয়ে চলে যায়। তবে গভীর রাতে শব্দগুলো আবারও শুরু হয়। এবার জিন নিজেই বিষয়টা দেখার সিদ্ধান্ত নেয়। সে ধীরে ধীরে উপরের ঘরের দিকে এগিয়ে যায়, কিন্তু দরজার কাছে পৌঁছানোর আগেই ইউসুফ তাকে থামিয়ে দেয়। বিষয়টা নিয়ে আর কথা না বাড়িয়ে ইউসুফ জিনকে নিয়ে বাইরে বেরিয়ে যায়। সেই সময় বাইরে বৃষ্টি পড়ছিল। 2 ভাই কাছের একটি পাহাড়ের চূড়ায় গিয়ে কিছুক্ষণ সময় কাটায়। ঠিক তখনই ইউসুফের ফোনে তাদের বাবা মার কল আসে। বাবা তাকে দ্রুত বাড়ি ফিরতে বলেন, তাই জিনকে সেখানে রেখে ইউসুফ একাই নিচে নেমে যায়। কিন্তু বাড়ি ফেরার পথে হঠাৎ কয়েকজন অচেনা লোক তাকে ঘিরে ফেলে। প্রথমে ইউসুফ তাদের প্রতিরোধ করার চেষ্টা করে, কিন্তু সংখ্যায় তারা বেশি থাকায় সে শেষ পর্যন্ত তাদের সঙ্গে পেরে ওঠে না। দূর থেকে পুরো ঘটনাটা দেখে ফেলে জিন। সে দৌড়ে গিয়ে ভাইকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। লোকগুলো জোর করে ইউসুফকে একটি গাড়িতে তুলে নিয়ে চলে যায়। আতঙ্কিত জিন দ্রুত বাড়িতে গিয়ে বাবা মাকে সবকিছু জানায় এবং অজ্ঞান হয়ে যায়। এরপর সেদিন রাতে জিন একটি অদ্ভুত স্বপ্ন দেখে। স্বপ্নে সে দেখতে পায় কাউকে যেন জোর করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। চারপাশ অন্ধকার আর ভেসে আসছে আতঙ্ক ভরা চিৎকার। হঠাৎ ঘুম ভেঙে যায় তার। চোখ খুলে সে নিজেকে বাবা মায়ের পাশে শুয়ে থাকতে দেখে, কিন্তু তার মাথায় তখন একটাই চিন্তা, ইউসুফকে যারা নিয়ে গেল তারা আসলে কারা। পরের দিন জিন একজন গোয়েন্দার সঙ্গে দেখা করে। সে অপহরণকারীদের গাড়ির নম্বর জানায়, এই ভেবে হয়তো যে সেখান থেকেই কোনো সূত্র পাওয়া যাবে। কিন্তু গোয়েন্দা গাড়ির নম্বরটি যাচাই না করেই জানায় এমন কোনো গাড়ির রেজিস্ট্রেশন নেই। এই তথ্য জিনকে আরো বিভ্রান্ত করে তোলে। দিন কেটে যেতে থাকে, কিন্তু অপহরণকারীদের পক্ষ থেকে কোনো ফোন আসে না, কোনো দাবি নেই, কোনো মুক্তিপণও নয়। যেন ইউসুফকে নিয়ে যাওয়ার পর তারা হঠাৎ করেই অদৃশ্য হয়ে গেছে। এর মধ্যে জিন আবারও উপরের ঘর থেকে সেই অদ্ভুত শব্দ শুনতে পায়, আর তার দুঃস্বপ্নও ফিরে আসে। প্রতিবারই সে একই দৃশ্য দেখে, অন্ধকার একটি ঘর, আর সেখানে কাউকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারপর অপহরণের ঠিক 19 দিন পর হঠাৎ করে ইউসুফ বাড়ি ফিরে আসে। শারীরিকভাবে সে একেবারে সুস্থ ছিল, কিন্তু সে জানায় অপহরণের পরের 19 দিনের কিছুই তার মনে নেই। ডাক্তাররা এটাকে স্মৃতিভ্রংশের একটি বিরল সমস্যা বলে মনে করেন, তাই পরিবার সিদ্ধান্ত নেয় আপাতত তাকে কোনো চাপ দেওয়া হবে না। তবে জিনের সন্দেহ কাটে না।
এক রাতে সে দেখতে পায় ইউসুফ চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, কিন্তু পরদিন সকালে জিজ্ঞাসা করলে ইউসুফ জানায় সে কোথাও যায়নি। এই উত্তর জিনকে আরো সন্দিহান করে তোলে। এরপর জিন আরো একটি অদ্ভুত বিষয় খেয়াল করে। গাড়ি দুর্ঘটনার পর ইউসুফ সবসময় বাঁ পায়ে ভর দিয়ে খুঁড়িয়ে হাঁটত, কিন্তু এখন সে ডান পায়ে ভর দিয়ে খুঁড়িয়ে হাঁটছে। সেই রাতেই সে ঘুমিয়ে পড়ার অভিনয় করে। কিছুক্ষণ পর ইউসুফ আবার বাইরে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করে, তবে বের হওয়ার আগে সে নিশ্চিত হতে চায় জিন সত্যি ঘুমিয়ে আছে কিনা। সে একটি পেন্সিল জিনের চোখের কাছে ধরে ধীরে ধীরে নামাতে থাকে। জিন কোনো প্রতিক্রিয়া দেখায় না। অবশেষে ইউসুফ নিশ্চিত হয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়, আর তখনই জিনও তাকে অনুসরণ করার সিদ্ধান্ত নেয়। একটি ট্যাক্সি নিয়ে সে ইউসুফের পিছু নেয়। কিছুক্ষণ পর ইউসুফ একটি নির্জন জায়গায় গিয়ে পৌঁছায়। সেখানে একজন লোক তার জন্য অপেক্ষা করছিল। লোকটিকে দেখেই জিন থমকে যায়, কারণ সে এই মুখ আগেও দেখেছে। এই লোকগুলোই তো সেই গোয়েন্দা যারা ইউসুফ অপহরণ হয়ে যাওয়ার পর তাদের বাড়িতে এসেছিল। জিন দূর থেকে তাদের ওপর নজর রাখতে থাকে, কিন্তু হঠাৎই পেছন থেকে কেউ এসে তাকে অজ্ঞান করে দেয়। পরের দিন জিনের ঘুম ভাঙে তার স্টাডি টেবিলেই। চোখ খুলে সে দেখে ইউসুফ আগের মতোই বিছানায় শুয়ে আছে। এটা দেখে জিন ভয় পেয়ে যায়, কারণ তার মনে আছে আগের রাতে সে ইউসুফকে অনুসরণ করেছিল এবং এরপর কারো আঘাতে অজ্ঞান হয়ে গিয়েছিল। আতঙ্কিত হয়ে সে বাথরুমে গিয়ে নিজেকে বন্ধ করে দেয়। ইউসুফ দরজার বাইরে এসে জানতে চায় কি হয়েছে। তখন জিন আগের রাতে পুরো ঘটনা তাকে বলে, কিন্তু ইউসুফ এই সব কিছু অস্বীকার করে। তার দাবি এসব কিছুই ঘটেনি। জিন হয়তো আবারও স্বপ্ন আর বাস্তবকে একসঙ্গে মিলিয়ে ফেলেছে। তবুও জিন তার দেখা ঘটনাগুলোকে ভুলতে পারে না। কিছুক্ষণ পর সে অ্যালুমিনিয়ামের পাইপ হাতে নিয়ে বের হয়। তখন ইউসুফ তাকে শান্ত করার চেষ্টা করে এবং জিজ্ঞাসা করে, কাল তোমার ওষুধ খেয়েছিলে? প্রশ্নটা শুনে জিন থমকে যায়, কারণ তার মনে পড়ে আগের দিন সে সত্যিই ওষুধ খেতে ভুলে গিয়েছিল। তবে ওষুধ খাওয়ার পরও তার সন্দেহ পুরোপুরি দূর হয় না। এরপর পড়তে বসে সে স্টাডি টেবিলের নিচেই ভাঙা পেন্সিলের একটি সীসা দেখতে পায়। সঙ্গে সঙ্গে তার মনে পড়ে যায় আগের রাতে সেই ঘটনা, যখন ইউসুফ পেন্সিল দিয়ে পরীক্ষা করছিল সে ঘুমিয়ে আছে কিনা। এবার জিন নিশ্চিত হয়ে যায় তার থেকে কিছু একটা লুকানো হচ্ছে। পরে সে এমন একটি কথা শুনে ফেলে যা তাকে আরো বড় ধাক্কা দেয়। তার মনে হয় যাদের সে এতদিন নিজের পরিবার বলে বিশ্বাস করছিল তারা আসলে তার আসল পরিবার নয়। ভয় আর বিভ্রান্তিতে সে বাড়ি থেকে বেরিয়ে যায়। পরে সুযোগ পেয়ে সে একটি পুলিশ স্টেশনে পৌঁছে পুরো ঘটনা খুলে বলে। পুলিশ তার পরিচয় যাচাই করার জন্য রেকর্ড চেক করে, আর সেখানেই সামনে আসে অবিশ্বাস্য একটি তথ্য। সরকারি নথি অনুযায়ী জিনের জন্ম 1977 সালে, অর্থাৎ তার বর্তমান বয়স 41 বছর। কিন্তু জিনের বিশ্বাস তার বয়স মাত্র 21 বছর। যখন তাকে জিজ্ঞাসা করা হয় এখন কোন সাল চলছে, সে উত্তর দেয় 1997 সাল। তখন পুলিশ জানায় এখন 1997 নয়, এখন 2017 সাল। এই কথা শুনে জিন পুরোপুরি হতবাক হয়ে যায়। প্রথমে সে বিশ্বাস করতে চায় না, কিন্তু চারপাশের আধুনিক প্রযুক্তি, মোবাইল ফোন এবং টেলিভিশনের খবর ধীরে ধীরে তাকে বুঝিয়ে দেয় যে পুলিশ ঠিকই বলছে। এরপর আয়নায় নিজের মুখ দেখে সে আরো বড় ধাক্কা খায়। সে আর 21 বছরের যুবক নয়, সে সত্যি 41 বছরের একজন মানুষ। সত্য জানার জন্য জিন আবার সেই বাড়িতে ফিরে আসে। সেখানে ছোট ঘরটিকে এমনভাবে সাজানো হয়েছে যেন এটি একটি তদন্ত কক্ষ। আর তখনই তার সামনে আসে সেই ব্যক্তি যে এতদিন ইউসুফের পরিচয় ছিল। সে জিনকে জানায় প্রায় 20 বছর আগে এই বাড়িতেই এক কিশোরী মেয়ে এবং তার মাকে হত্যা করা হয়েছিল। পুলিশ অনেক বছর তদন্ত করেও খুনিকে খুঁজে বের করতে পারেনি। শেষ পর্যন্ত নিহতদের পরিবার নিজেরাই সত্য জানার চেষ্টা শুরু করে, আর সেই কারণেই তারা ভুয়ো পরিচয় দিয়ে জিনের কাছে এসেছিল। আরও তদন্ত করার পর সেই টিমের সন্দেহ গিয়ে পড়ে জিনের ওপর। তাদের ধারণা বহু বছর আগে ঘটে যাওয়া সেই মা ও মেয়ের হত্যাকাণ্ডের পেছনে জিনই দায়ী। এরপর গল্প চলে যায় ফ্ল্যাশব্যাকে। জানা যায় সত্য বের করার জন্য জিনকে একসময় অপহরণ করে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তাকে শারীরিক ও মানসিকভাবে প্রচণ্ড নির্যাতনও করা হয়। কিন্তু এত কিছুর পরেও জিন বারবার একটাই কথা বলেছিল, সে নির্দোষ। তখন জিনের ভুয়ো বাবা তদন্তকারী দলকে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানায়। তার মতে সেই ভয়াবহ ঘটনার স্মৃতি জিনের মস্তিষ্ক থেকে চাপা পড়ে গেছে, কারণ ঘটনাটি ছিল অত্যন্ত ভয়ঙ্কর এবং মানসিকভাবে বিধ্বংসী। তাই তারা একজন মনোরোগ বিশেষজ্ঞের সাহায্য নেয়। পরিকল্পনা ছিল জিনকে সম্মোহনের মাধ্যমে মানসিকভাবে 1997 সালে ফিরিয়ে নিয়ে যাওয়া, যাতে তার হারিয়ে যাওয়া স্মৃতি ফিরে আসে এবং সে বলতে পারে সেদিন আসলে কি ঘটেছিল। ধীরে ধীরে পুরো পরিকল্পনা সফল হতে শুরু করে। এদিকে আরেকটি রহস্যেরও সমাধান হয়। জিন যে রাতে ইউসুফকে লুকিয়ে বের হতে দেখেছিল সেটা আসলে সত্যিই ছিল।
কারণ ইউসুফকে প্রতারণার একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছিল। আর অপহরণের পর যে 19 দিন সে নিখোঁজ ছিল, সেই সময়টা আসলে সে জেলেই কাটিয়েছিল। পরে জামিনে মুক্ত হয়ে ফিরে আসে সে। এছাড়া উপরে ছোট ঘর থেকে যে অদ্ভুত শব্দগুলো ভেসে আসতো, সেগুলো কোনো ভুতুড়ে ঘটনা ছিল না। সেখানে তদন্তকারীরা গোপনে কাজ করছিল, আর সেই শব্দগুলোই তাদেরই ছিল। বর্তমান সময় ফিরে এসে ইউসুফ জিনকে এমন এক জায়গায় নিয়ে যায় যেখানে তার অতীতের অপরাধের বিচার হওয়ার কথা, কিন্তু জিন এখনো নিজেকে নির্দোষ দাবি করে। হঠাৎ সে চলন্ত গাড়ি থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করে। ইউসুফ তার পিছু নেয়, কিন্তু ধাওয়ার এক পর্যায়ে ইউসুফের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে গিয়ে ধাক্কা খায়। অন্যদিকে জিনও রাস্তায় ছিটকে পড়ে এবং একটি ট্রাকের ধাক্কা খায়। প্রচণ্ড আঘাতের সেই মুহূর্তে তার ভেতরে চাপা পড়ে থাকা স্মৃতির দরজা আবার খুলতে শুরু করে। আর 1997 সালের সেই অন্ধকার রাত ধীরে ধীরে তার সামনে ফিরে আসে। 1997 সালে এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় তার মা বাবা মারা যায়। বড় ভাই ইউসুফ গুরুতর আহত হয়। ভাইয়ের চিকিৎসার জন্য জিনের জরুরিভাবে অনেক টাকার প্রয়োজন ছিল, কিন্তু অর্থনৈতিক সংকটের সেই সময় কাজ খুঁজে পাওয়া ছিল প্রায় অসম্ভব। ঠিক তখনই এক অচেনা ব্যক্তি তাকে একটি প্রস্তাব দেয়। একজন মহিলাকে হত্যা করলে মোটা অঙ্কের টাকা দেওয়া হবে। শর্ত ছিল বাড়ির বাকি শিশুদের কোনো ক্ষতি করা যাবে না। জিন সেই বাড়িতে গেলেও শেষ মুহূর্তে তার বিবেক তাকে থামিয়ে দেয়। সে ফিরে আসতে চেয়েছিল, কিন্তু ঠিক তখনই বাড়ির মা আর মেয়ে তাকে দেখে চিৎকার শুরু করে। ভয়ের আতঙ্কে জিন নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, আর সেই ভুলের মুহূর্তেই ঘটে যায় ভয়ঙ্কর হত্যাকাণ্ড। এরপর একটি ছোট ছেলে তাকে দেখে ফেললেও জিন তাকে কিছু না করে নিজের ঘরে ফিরে যেতে বলে। বাড়ি থেকে বের হওয়ার সময় জিন জানতে পারে এটি সেই ডাক্তারের পরিবার যিনি তার ভাই ইউসুফের চিকিৎসা করছিলেন। আরও ভয়ঙ্কর সত্য তখন সামনে আসে। পুরো হত্যার পরিকল্পনা সেই ডাক্তারই করেছিল। টাকার লোভে সে নিজের স্ত্রীর নামে একাধিক বীমা করিয়েছিল এবং সেই অর্থ পাওয়ার জন্যই স্ত্রীকে হত্যা করাতে চেয়েছিল। কিন্তু জিনের ভুলে তার মেয়েও মারা যায়। এতে ক্ষিপ্ত হয়ে ডাক্তার হুমকি দেয় এবার ইউসুফকেও মরতে হবে। দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে জিন ভুলবশত ডাক্তারকে ছাদের নিচে ফেলে দেয়। সেখানেই ডাক্তারের মৃত্যু হয়। বর্তমান সময়ে ফিরে এসে দেখা যায় জিন হাসপাতালে বিছানায় শুয়ে আছে। যে যুবক তাকে ভ্যানে করে নিয়ে যাচ্ছিল সে দুর্ঘটনা থেকে বেঁচে যায়। পরে সে জিনকে হত্যা করার চেষ্টা করে। তখন জিন জানায় তার সব স্মৃতি ফিরে এসেছে। এরপর যুবকটি নিজের পরিচয় প্রকাশ করে। সে সেই ছোট্ট ছেলেটি যাকে 20 বছর আগে জিন বাঁচিয়ে রেখেছিল। মা, বাবা আর বোনকে হারানোর পর তার জীবন ধ্বংস হয়ে যায়। আত্মীয়রা তার পরিবারের সব সম্পত্তি দখল করে নেয় আর তাকে পাঠিয়ে দেয় একটি অনাথ আশ্রমে। কান্না ভেজা কণ্ঠে সে জিনকে বলে, সেদিন তুমি আমাকে কেন বাঁচিয়ে রেখেছিলে? যদি আমাকেও মেরে ফেলতে তাহলে আজ এত কষ্ট নিয়ে বাঁচতে হতো না। জিন তখনও আসল সত্য লুকিয়ে রাখে। সে ডাক্তারের ষড়যন্ত্রের কথা না বলে পুরো দোষ নিজের কাঁধে তুলে নেয়, কিন্তু ছেলেটি তার কথা বিশ্বাস করে না। এদিকে জিন বুঝে যায় তার ভুলের কারণে একটি নিরপরাধ পরিবার ধ্বংস হয়ে গিয়েছিল। অপরাধ বোধ তাকে ভেতর থেকে শেষ করে দেয়। অবশেষে সে নিজেই নিজের জীবন শেষ করে দেয়। আর অন্যদিকে সেই যুবকও জেনে যায় তার পরিবারের প্রকৃত ধ্বংসের পেছনে কার হাত ছিল। সবকিছু হারিয়ে ফেলা মানুষটির আর বেঁচে থাকার কোনো ইচ্ছাই অবশিষ্ট ছিল না। তাই সেও হাসপাতালের জানলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। এভাবেই শেষ হয়ে যায় একটি অন্ধকার, বেদনাদায়ক এবং অপরাধবোধে ভরা গল্প, যেখানে হারিয়ে যাওয়া স্মৃতি শেষ পর্যন্ত এমন এক সত্য প্রকাশ করে যা কারো জীবনকেই আর আগের মতো থাকতে দেয় না।